ডিয়ার মাই স্টুডেন্ট, আজ আমি তোমাদের পরিবেশবিদ্যার অন্তর্গত বর্তমান পৃথিবীর একটি অন্যতম প্রধান সমস্যা ওজোন ডিপ্লেশন বা ওজোন ক্ষয় নিয়ে আলোচনা করব। এই ওজোন ক্ষয় নিয়ে আলোচনা করার আগেই আমাদের একটু জেনে নেওয়া দরকার ওজোন স্তরটা কী। ওকে, দেখো এই চিত্রে লক্ষ্য করে দেখছো যে এই যে গোলটা, এই গোলটাকে আমরা পৃথিবী বলছি। আর আমাদের পৃথিবীর চারিদিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিভিন্ন প্রকার গ্যাসের আস্তরণ মাধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে। তাহলে বিভিন্ন প্রকার গ্যাসের যে আস্তরণ আমাদের পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে, সেই স্তরটিকে আমরা বলছি বায়ুমণ্ডল। অর্থাৎ বায়ু দ্বারা গঠিত যে মণ্ডল আমাদের পৃথিবীকে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মাধ্যাকর্ষণ শক্তির টানে ঘিরে রয়েছে, তাকেই বলছি বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলের বিভিন্ন প্রকার স্তর রয়েছে। দেখো, তার সর্বনিম্ন স্তর, অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এর সর্বনিম্ন স্তরটিকে বলছি আমরা ট্রোপোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তরটিকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারেরই অন্তর্গত এই স্তরটিকে আমরা বলছি ওজোন স্তর। কি? ওজোন স্তর। তাহলে ওজোন স্তর সম্পর্কে জানার আগে আমাদের একটু ওজোন কাকে বলে আমরা জেনে নেওয়া দরকার। এই ওজোন হচ্ছে একটা উগ্র আষ্টে গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস, যেটি 3টি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে এই স্তরটিতে রয়েছে আমাদের কি ওজোন স্তর। আর এই ওজোন স্তরের অস্তিত্ব তার মানে কোথায়? বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত হচ্ছে ওজোন স্তর। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরের কথাটি প্রথম বলেন স্কোনবি, কিন্তু প্রথম প্রমাণিত করেন কে? হেনরি বুসন এবং চার্লস ফেবি। ওকে, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের ওজোন স্তর কোন স্তরের অন্তর্গত? স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত। প্রথম এটার কথা কে বলেন? স্কোনবি, কিন্তু প্রমাণিত কে করেন? হেনরি বুসন এবং চার্লস ফেবি। ওকে, আর এই ওজোন গ্যাসের সমন্বয়ে যে স্তর রয়েছে সেই স্তরটাকে আমরা বলছি ওজোন স্তর। এখন এই ওজোন স্তরের বৈশিষ্ট্য কি? ওজোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ কতটা আছে, অর্থাৎ ওজনের ঘনত্বটাকে আমরা কী এককে প্রকাশ করছি? ডবসন এককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওজোন স্তরের ঘনত্ব কী এককে প্রকাশ করা হয়? ডবসন এককে। এবং এই ওজোন গ্যাসের ঘনত্ব আমাদের নিরক্ষীয় অঞ্চল, এটাকে যদি আমরা পৃথিবী বলি, এটা যদি নিরক্ষীয় অঞ্চল হয়, এটা মেরু অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। বলতে পারলাম? তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে যে ওজোন স্তরের গুরুত্বটা কী? ওজোন স্তর থাকলে আমাদের কি হবে? আমাদের ভালো হবে না মন্দ হবে? এটা নিয়ে আমাদের প্রশ্ন। এই ওজোন স্তরটাকে আমাদের কি বলছি? ওজোন স্তরটাকে আমরা একটা ছাতার মতো কল্পনা করছি। ওকে, আর এইখানে আছে কি আমাদের? সূর্য। ওকে, এই সূর্যর থেকে বিভিন্ন প্রকার রশ্মি আসে। তার মধ্যে একটা রশ্মি হচ্ছে কি? অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে। দেখো, এইখান থেকে সূর্য থেকে দেখো এই যে একটা কালো রশ্মি আসছে, এই কালো রশ্মিটা স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে, ওজোন স্তর ভেদ করে, ট্রোপোস্ফিয়ার ভেদ করে ভূপৃষ্ঠে আসছে। ওকে, যার জন্য আমরা আলো পাচ্ছি। আবার এই সূর্যরশ্মির অন্তর্গত দেখো একটা বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে এলো, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ওজোন স্তরে এলো, ওজোন স্তর থেকে ট্রোপোস্ফিয়ার বা ভূপৃষ্ঠে আসতে পারলো না, এই ওজোন স্তর থেকেই আবার বাধা পেয়ে চলে গেল। অর্থাৎ এই ওজোন স্তরের হাত থেকে আমাদের রক্ষা করছে কে? না সরি, এই অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করছে কে? ওজোন স্তর। এই অতিবেগুনি রশ্মিটা যদি আমাদের পৃথিবীতে প্রবেশ করত তাহলে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতো। অর্থাৎ আমাদের এই ওজোন স্তরটা আছে বলেই অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তর থেকে বাধা পেয়ে সরাসরি চলে যাচ্ছে। অর্থাৎ এই 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 ছাতাটাকেই বা ওজোন স্তরটাকে আমরা কার সাথে তুলনা করছি? ছাতার সাথে, যার মধ্য দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি আসছে এবং কি ফেরত চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাচ্ছি। যদি ছাতা নামক এই ওজোন স্তরটি না থাকতো তাহলে অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়তো এবং ভূপৃষ্ঠে পড়ার ফলে আমাদের জীবকুল বা উদ্ভিদ জগতের ওপর বিরূপ প্রতিকূল বা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হতে পারত। আবার কি এই অতিবেগুনি রশ্মি
ওজোন স্তর বা ছাতা আছে বলেই অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের ভূপৃষ্ঠে আসতে পারছে না। তার ফলে কী হচ্ছে, ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নিম্ন স্তরকে অধিক তাপমাত্রার হাত থেকে রক্ষা করছে। তাহলে যদি মনে করো এই ছাতাটা নেই বা ওজোন স্তরটা নেই, তাহলে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে পড়বে। তার ফলে একদিকে যেমন জীবকুল ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আমাদের নিম্ন বায়ুস্তর বা ভূপৃষ্ঠের উষ্ণতাও ক্রমশ বৃদ্ধি পাবে এবং গ্লোবাল ওয়ার্মিং বা অ্যাসিড বৃষ্টির মতো পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টি বা গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাচ্ছি এবং জীবজগৎ বা উদ্ভিদ জগৎও আমরা কিছুটা রক্ষা পাচ্ছি, কারণ আমাদের এই ছাতা নামক ওজোন স্তর আছে। আর এই ছাতা নামক ওজোন স্তর থাকার জন্যই অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তর থেকে বা ছাতা থেকে কি বাধা পেয়ে সরাসরি চলে যাচ্ছে, এর ফলে জীবগুলো আমাদের রক্ষা পাচ্ছে। সেই জন্য ওজোন স্তরকে বলা হচ্ছে ন্যাচারাল আমব্রেলা বা প্রাকৃতিক সৌরপর্দা। তাহলে এই তিনটে অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত ওজোন স্তরের জন্যই সূর্য রশ্মি থেকে আসা অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের পৃথিবী রক্ষা পাচ্ছে। আবার এই পৃথিবীকে রক্ষা করছে কে, এই ওজোন স্তর নামক ছাতা। সেই জন্য ওজোন স্তরকে বলা হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। বুঝাতে পারলাম? এইবার দেখো, কিন্তু এবার একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখো এইটাকে আমরা কি বলছি, ভূপৃষ্ঠ। ওকে, এই বাদামি কালারটাকে বলছি ভূপৃষ্ঠ। এইখানে কি হচ্ছে, আমরা রং তৈরি করছি, আমরা কি ফ্রিজের রেফ্রিজারেশন কারখানা আছে, আমরা কি প্লাস্টিক কারখানা আছে, এই সমস্ত কারখানা থেকে আমাদের একটা গ্যাস সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটা বেরোচ্ছে। আর এই যে নীল রঙের যে অংশটা, সেটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। কি বলছি, এই নীল রঙের অংশটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তরটাকে আমরা কি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ার। বুঝতে পারলাম? তাহলে রং শিল্প, রেফ্রিজারেশন এবং প্লাস্টিক শিল্প থেকে নির্গত হচ্ছে সিএফসি, এবং অতি ধীরে 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 ট্রোপোস্ফিয়ার থেকে সেটা আস্তে 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 আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাচ্ছে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের কোন স্তরে যাচ্ছে, O3 স্তরে গিয়ে, অর্থাৎ এই লেয়ারে এসে সিএফসি গ্যাসগুলো জমা হচ্ছে। আর এই O3 লেয়ারে ওপর থেকে কি আসছে, আলট্রাভায়োলেট রশ্মি। তখন এই অতি বেগুনি রশ্মির সংস্পর্শে কে আসছে, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। স্বাভাবিকভাবেই এই ক্লোরোফ্লোরোকার্বনটি ইউভি রশ্মির সংস্পর্শে এলে এখানে কি উৎপন্ন করছে, ক্লোরিন উৎপন্ন করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি উৎপন্ন করলো, ক্লোরিন। এই ক্লোরিনটাই তখন O3 সাথে বিক্রিয়া করছে। দেখো এই ক্লোরিনটাই কি করছে, O3 সাথে বিক্রিয়া করলো। O3 সাথে বিক্রিয়া করার ফলে ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন হলো এবং O3টা ভেঙে গিয়ে O2 হয়ে গেল। তার ফলেই ওজোন স্তরের ঘনত্বটা কি, ওজোন স্তরের ঘনত্বটা আমাদের কমে গেল। দেখো এই চিত্রে লক্ষ্য করে দেখবা, এটাকে বলছি পৃথিবী, এটাকে বলছি ট্রোপোস্ফিয়ার, আর এটাকে বলছি ওজোন স্তর। দেখো এইখানে ওজোন স্তরের ঘনত্ব মোটামুটি ঠিক আছে, কিন্তু এইখানে এসে ওজোন স্তরের ঘনত্বটা কি কমে গেল। অর্থাৎ O3-র ঘনত্ব 200 ডবসন ইউনিটের নিচে নেমে গেল। বুঝা গেল? যদি আমাদের ওজোন স্তরের ঘনত্বটা কি এককে প্রকাশ করা হয়, ডবসন এককে। যদি ওজোন স্তরের ঘনত্বটা 200 ডবসনের নিচে নেমে যায়, তখন ওজোন স্তরটা পাতলা হয়ে যাবে। অর্থাৎ ওজোন স্তরের মধ্যে ঘনত্ব হ্রাস পাবে বা ছিদ্র সৃষ্টি হবে। কেন? এখানে কি উৎপন্ন হলো, সিএফসির ফলে উৎপন্ন হলো ক্লোরিন। সেই ক্লোরিনটা O3-র সাথে বিক্রিয়া করলো, আর O3-র সাথে বিক্রিয়ার ফলে O3টা উৎপন্ন হলো কি, O2। তার ফলে স্বাভাবিকভাবে ওজোন স্তরের ঘনত্ব কমে গেল বা পুরুত্ব বা থিকনেস হ্রাস পেল। ফলে স্বাভাবিকভাবেই অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের ভূপৃষ্ঠে প্রবেশ করলো। এই চিত্রে লক্ষ্য করে দেখো যে এখানে অতি বেগুনি রশ্মি কিন্তু প্রবেশ করতে পারছে না, বা এখানেও অতি বেগুনি রশ্মি আমাদের কি O3 স্তর থেকে কিন্তু ফেরত চলে যাচ্ছে। কিন্তু আমাদের মনুষ্য সৃষ্ট কারণে উৎপন্ন সিএফসি থেকে যে ক্লোরিন হচ্ছে, সেই ক্লোরিন O3 গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করছে। তার ফলেই ওজোন স্তরের ঘনত্বটা হ্রাস পাচ্ছে, এবং ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাওয়ার ফলেই অতি বেগুনি রশ্মি সরাসরি জীবকুলে প্রবেশ করছে। একেই বলছে আমরা ওজোন ক্ষয়। অর্থাৎ মানবিক কারণে সৃষ্ট সিএফসি গ্যাসের সাথে মানবিক কারণে যে সিএফসি গ্যাস উৎপন্ন হচ্ছে, তার ফলে সিএফসি গ্যাসের সাথে O3-র বিক্রিয়ার ফলে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাচ্ছে, এবং ওজোন স্তরে যে ছিদ্রের সৃষ্টি হচ্ছে তাকেই বলছি আমরা ওজোন ক্ষয় বা ওজোন ডিপ্লেশন। এই ওজোন ক্ষয়ের প্রবক্তাকে কে সর্বপ্রথম এটা প্রমাণ করেন, J.C. ফারম্যান।
কি জেসি ফারম্যান কত সালে 1985 সালে। এটা কোথায় লক্ষ্য করা যায় সর্বপ্রথম আন্টার্কটিকা। এবং কোন ঋতুতে ওজন ক্ষয়টা সবথেকে বেশি হয় বসন্ত ঋতুতে অর্থাৎ সেপ্টেম্বর টু নভেম্বর। এখন এই ওজন স্তরের গড় ঘনত্ব কত 300 ডবসন, অর্থাৎ পৃথিবীতে গড়ে কত থাকে 300 ডবসন। যদি সেটা 200 ডবসনের নিচে নেমে যায় তবে ওজন স্তর ক্ষয় হয়। এবং আমরা বলেছি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজন স্তরের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এই নিরক্ষীয় অঞ্চলে 250, নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 এবং মেরু অঞ্চলে কত 450 ডবসন একক। তাহলে এই ওজন স্তরের ঘনত্ব হ্রাস পাচ্ছে বলেই অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে প্রবেশ করছে এবং আমাদের পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ সেটি প্রাকৃতিক সৌরপর্দার মতো আজ কাজ করতে পারছে না। আর এই অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়ছে বলেই সেটা আমাদের ত্বকে পড়ছে, ত্বকের ক্যান্সার হচ্ছে, চোখে পড়ছে, চোখের লেন্স ও কর্নিয়ার ক্ষতি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পাচ্ছে, জলজ বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে, বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং বায়ুমণ্ডলীয় প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আর একটা কথা এখানে মনে রাখবা, প্রতি বছর 16ই সেপ্টেম্বর আমাদের দিনটিকে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে যে বায়ুমণ্ডল বা যে ওজন স্তর আমাদের প্রাকৃতিক সৌরপর্দার মতো কাজ করছিল, যে আমাদেরকে ঠিকঠাক সেফটিভাবে রাখছে, সেই ছাতাটিকেই কে ফুটো করছি আমরা। কার মাধ্যমে? বিভিন্ন প্রকার শিল্পের মাধ্যমে, অর্থাৎ ম্যান মেড ইন্ডাস্ট্রির মাধ্যমে যে সিএফসি হচ্ছে, সেই সিএফসির মাধ্যমে উৎপন্ন ক্লোরিন পরবর্তীকালে O3কে বিশ্লিষ্ট করে O2তে পরিণত করছে, ওজন স্তর ধ্বংস করছে এবং আমরা আমাদের নিজেদের ক্ষতিই ডেকে আনছি। এর ফলে বিভিন্ন প্রবলেম হচ্ছে এবং পৃথিবীতে এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। ওকে, কোশ্চেন আসতে পারে কত তারিখ? 16ই সেপ্টেম্বর। কে প্রমাণ করেন ওজন স্তরের ক্ষয়? ফারম্যান। কত সালে? 85। কোথায়? আন্টার্কটিকা। কোন ঋতু? বসন্ত। ওজন স্তরের গড় ঘনত্ব কত? 300 ডবসন। কত ঘনত্ব কমলে হবে? 200 ডবসন। নিরক্ষীয় অঞ্চলে কত? 250, তারপরে 350, তারপরে 450। আর এই ওজন স্তরটি প্রথম কে বলেন? স্কোনবি, কিন্তু পরবর্তীকালে প্রমাণ করেন কে? চার্লস ফেবি এবং হেনরি বুসন। ওকে, থ্যাংক ইউ।